নমস্কার, আমি কৃষ্ণেন্দু। আমরা যে সমস্ত জিনিস কম্পিটিটিভ এক্সামের জন্য পড়েছি, সেই সমস্ত জিনিসগুলো পড়ার পর আমার মনে হয় একটু রিভাইজ করা দরকার। সেই রিভিশনের জন্য আমি কি করেছি, এই রকমভাবে রিভিশনের একটা সেট তৈরি করেছি। যেই রিভিশনের সেটে কি হবে, তত্ত্ব অনুযায়ী প্রশ্ন না হয়, প্রশ্ন অনুযায়ী তত্ত্ব হবে। যেমন আমার কাছে এই বইটা আছে, এই বইয়ে যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন অনুযায়ী আমরা কি করবো, থিওরিটা একটু ভিজুয়ালি ডিসকাস করবো। আরেকটা আছে এই বইটা, এই দুটো বইয়ের প্রশ্ন যাতে আমরা করতে পারি সেই অনুযায়ী আমরা থিওরিটাকে এগিয়ে নিয়ে যাবো। থিওরি কোশ্চেন আমি চাই সমান্তরালভাবে এগিয়ে চলবো। যার জন্য আজকে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ক্লাসটা একটু স্টার্ট করবো। আর কি জিনিসটা তার দেখ, প্রথমে আছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান কিভাবে হবে। একটা হবে তত্ত্ব, আর কি প্রশ্নপত্র, কিছু থিওরি হবে। সেই অনুযায়ী সেখান থেকে পাওয়া নীতিশ ঘোষ আর রেলের যা কোশ্চেন আছে যতটা সম্ভব সেই কোশ্চেন। যদি আমরা ভারতের সংবিধান সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে তার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে, কি আছে, পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে, এই তিনটা জিনিস আমাদেরকে দেখতে হবে। যেমন যদি স্টার্টিং হয় সংবিধান রচনার ইতিহাস থেকে, সংবিধান রচনার ইতিহাসে সংবিধান কেন রচনা হয়েছে, কি হয়েছে, এই ব্যাপারটা আছে। তারপর সংবিধান আর তার বিভাগ, এই ব্যাপারটা আছে মিডলে। সংবিধানে কি আছে, কেন আমরা এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করবো, কোথায় কি আছে, সমস্ত জিনিস সংবিধানের বিভাগে। লাস্ট সংবিধান সংশোধন ও বর্তমান অবস্থা। সংবিধানের এখন শেষ হয়নি, শেষ হবে যখন যার সংবিধান সেই এরিয়া যখন শেষ, সংবিধানও শেষ। সংবিধানে কি হবে না, সংশোধন হতে থাকবে, আর কি সেই সংশোধন অনুযায়ী কি কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলি হতে থাকবে। সংবিধান হবে আমাদের সংবিধান। প্রথমে আমরা সংবিধান আর রচনার ইতিহাস। সংবিধান রচনার ইতিহাসে সংবিধানের রচনা হবে, ঐতিহাসিক প্রেক্ষাপট আর সংবিধান সভা, এই দুটি জিনিস। তারপর আমরা যখন সংবিধান ও তার বিভাগ লিখবো, সেখানে প্রস্তাবনা থেকে স্টার্ট হবে। প্রস্তাবনা থেকে স্টার্ট হয়ে লাস্ট পর্যন্ত কি থাকে দেখব। নেক্সট এইটা কি হবে, সংবিধান সংশোধনী থেকে স্টার্ট। এক এক করে আসা যাক কোথায় কি হচ্ছে। সেই সংবিধান সভা রচনার বা সংবিধান সভা গঠন স্টার্ট কিভাবে হচ্ছে, সেই স্টার্টিং পয়েন্ট আমরা দেখব। এখানে আমরা পয়েন্ট দিচ্ছি সংবিধান সভা। সংবিধান সভা, সংবিধান সভাটা এক এক করে দেখি। এই সংবিধান যে শব্দটা, এই সংবিধান শব্দটা প্রদান করেন স্যার হেনরি ম্যান। স্যার হেনরি ম্যানকে ব্রিটেনের জুরিস্ট, মানে যারা আইন নিয়ে আলোচনা করে, আইন বিভাগের, বিচার বিভাগের যারা সমস্ত কিছু জানে, যারা বিচার বিভাগে দক্ষ, তাদেরকে জুরিস্ট বলা হচ্ছে। সেই জুরিস্ট কোন কি, এই তার মধ্যে একজন ছিলেন হেনরি ম্যান, যিনি সংবিধান শব্দটা প্রণয়ন করেছিলেন। দিয়েছেন ঠিক আছে, কিন্তু ব্রিটেনে কিন্তু এটা সঠিকভাবে মোতায়েন করা হয়নি বা কার্যকরী রূপ দেওয়া হয়নি। প্র্যাকটিক্যালি ফর্ম করা হয়েছিল কোথায়, আমেরিকা এবং ফ্রান্সে। আর প্র্যাকটিক্যাল যখন ফর্ম হলো, ভারতবর্ষ সালটা ছিল 1895, সেই রকম সালে আমাদের ভারতবর্ষেও কি হয় না, এই সংবিধান সভার ডিমান্ড করা হয়।
যে আমাদের সংবিধান, নিজস্ব সংবিধান থাকবে ভারতের, ভারত নিজের মতো করে চলবে। সেই সংবিধানটা, যে সংবিধানের ডিমান্ড করা হলো, কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক স্বরাজ বিল জারি করে এই সংবিধানের সবার দাবি করেছিলেন। এই ব্যাপারটা আমরা দেখব। তার সাথে সাথে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি বলেছিলেন 1922 সাল, সেই রকম সালে তিনি বলেছেন ভারতের সংবিধান ভারতীয় দ্বারা ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। ভারতের সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন উইল বি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান। তারপর 1924 সাল এলো। 1924 সালে স্বরাজ পার্টিও ডিমান্ড করেছিল সংবিধান সভা গঠনের। এই ব্যাপারগুলো আমরা একটু দেখব, দেখা যাক কি হয়। তাহলে সংবিধান শব্দ দেন স্যার হেনরি ম্যান। ব্রিটেনের জুরিস্ট, আইন বিশেষজ্ঞ ব্রিটেনের। প্র্যাকটিক্যাল ফর্ম কোথায় হয়েছে? আমেরিকা এবং ফ্রান্স প্রথম এখানে হয়েছিল প্র্যাকটিক্যালি, হাতে কলমে করার ব্যাপার ছিল আর কি। ভারতের সংবিধান সভার ডিমান্ড, (1895) বাল গঙ্গাধর তিলক। ভারতের সংবিধান সভার ডিমান্ড কে করেছিলেন 1895 বাল গঙ্গাধর তিলক। কিসের দ্বারা? একটা বিল জারি করা হয়েছিল, বিলটার নাম কি? স্বরাজ বিল। স্বরাজ বিল। তাহলে এটা কি ব্যাপার? সংবিধান সভার শব্দ প্রণয়ন করেন স্যার হেনরি ম্যান, ব্রিটেনের জুরিস্ট ছিলেন। ব্রিটেনে কিন্তু প্রথম এটা প্র্যাকটিক্যালি বা হাতে কলমে করে দেখা হয়নি, সেইটা ব্যবহারিক রূপ বা প্র্যাকটিক্যালি ফর্ম কোথায় করা হয়েছিল? আমেরিকায় এবং ফ্রান্সে। ভারতের সংবিধান সভার ডিমান্ড 1895 বাল গঙ্গাধর তিলক করেছিলেন। কিসের দ্বারা? একটা বিল জারি করেছিলেন, যে বিলটার নাম স্বরাজ বিল। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন 1922 সালটা কত? 1922। কে বলেছিলেন? গান্ধীজি। ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। তাহলে ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। 1922 গান্ধীজি এই কথাটি বলেছিলেন। ইংলিশে বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, INDIAN, ইন্ডিয়ান কনস্টিটিউশন will be according to Indian.
ওকে 1922 এরপর 1924 স্বরাজ পার্টি সংবিধান সভা গঠনের দাবি জানান। কেসটা কি হচ্ছে 1922 সালে গান্ধীজি ভারতীয় সংবিধান সভা ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে এই কোটেশনটি বলেছিলেন। আর কি 1924 সালে স্বরাজ পার্টি সংবিধান সভা গঠনের দাবি জানান। এর মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতে পারে। গান্ধীজি ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে 1922 বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, থাক এটা একটু লেখা নিই। সংবিধান শব্দটা দেন স্যার হেনরি ম্যান, ব্রিটেনের জুরিস্ট। ব্যবহারিক রূপ প্র্যাকটিক্যালি ফর্ম কোথায় হয়েছিল? আমেরিকা এবং ফ্রান্সে। ভারতের সংবিধান সভার ডিমান্ড করা হয়েছিল 1895 সাল বাল গঙ্গাধর তিলক করেছিলেন। কার দ্বারা? একটা বিল জারি করেছিলেন, বিলটার নাম স্বরাজ বিল। 1922 সালে গান্ধীজি ভারতের সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবেই কোটেশনটি বলেছিলেন। ইংরেজি লেখা আছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন উইল বি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান। তারপর 1924 সাল স্বরাজ পার্টি সংবিধান সভা গঠনের দাবি জানান। আরেকবার, সংবিধান সভা শব্দটি দেন স্যার হেনরি ম্যান, ব্রিটেনের জুরিস্ট। ব্যবহারিক রূপ বা প্র্যাকটিক্যালি ফর্ম আমেরিকা এবং ফ্রান্স করেছিল। ভারতের সংবিধান সভার ডিমান্ড 1895 বাল গঙ্গাধর তিলক স্বরাজ বিল দ্বারা করেছিলেন। 1922 সাল গান্ধীজি বলেছিলেন ভারতীয়দের সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে, উইল বি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান। ওকে 1924 স্বরাজ পার্টি সংবিধান সভা গঠনের দাবি জানান। এই হচ্ছে সংবিধান সভার প্রথম পেজ। এরপর ভারতে এসেছিল সাইমন কমিশন। বাল গঙ্গাধর তিলক স্বরাজ বিল দ্বারা সংবিধান সভা ডিমান্ড করে দিয়েছিলেন। ঠিক তারপরে 1922 এলো, 1895 হয়েছে সাল। তারপর কত 1922 গান্ধীজি একটা কোটেশন দিয়েছিলেন, বলেছিলেন ভারতীয়দের সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুসারে হবে। তারপর 1924 স্বরাজ পার্টি কি করেছিল? সংবিধান সভার ডিমান্ড করেছে। 1924 এর পর 1927 কোথায়? নভেম্বরে 1927 সাইমন কমিশন গঠন করা হয়। সাইমন কমিশন তো গঠন ভারতে হয়নি, সাইমন কমিশন গঠন কোথায় হয়েছিল? সাইমন কমিশন গঠন হয়েছিল অ্যাকচুয়ালি ব্রিটেনে। ব্রিটেন তাহলে ব্রিটেনে নভেম্বর 1927 সাইমন কমিশন গঠন হয়। ভারতে আসে 3 ফেব্রুয়ারি 1928। চেয়ারম্যান কে? স্যার সাইমন আলসার ব্রুক। তাহলে সালগুলো ভালোভাবে হচ্ছে 1927 হলো, এরপর 1928। ঠিক আছে, কি কি হচ্ছে তারপরে স্টেপ বাই স্টেপ। একটা পয়েন্ট লিখছি, সাইমন কমিশনের চ্যালেঞ্জ নিয়ে 1928 মতিলাল নেহরু রিপোর্ট
পেশ করেন। সাইমন কমিশনের এরা বলেছিলেন যে ভারতীয়রা নিজেদের সংবিধান নিজেরা কোনোদিন তৈরি করতে পারবে না। এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিলেন কি মতিলাল নেহরু। 1928 মতিলাল নেহরু কি একটা নেহরু রিপোর্ট পেশ করেছিলেন। আচ্ছা, এই পর্যন্ত একটু লেখা হোক, তারপর আবার হোক। সংবিধান সভার ফর্মাল ডিমান্ড। মানবেন্দ্রনাথ রয়, এম.এন. রয় 1934 কি করেছিলেন? সংবিধান সভা ডিমান্ড করেছিলেন ফর্মালি একটা ডিমান্ড করেছিলেন। এই ফর্মালি ডিমান্ড করার পর কংগ্রেস 1935 এই ফর্মালি ডিমান্ডকে অফিসিয়ালি ডিমান্ডে ট্রান্সফার করে। কংগ্রেস নিজের করে নিয়েছিল, অফিসিয়ালি ডিমান্ড করে নিয়েছিল। এটা একটু দেখি। ফর্মাল ডিমান্ড কে করেছিলেন? মানবেন্দ্রনাথ 1934। আচ্ছা, সংবিধান সভার ফর্মাল ডিমান্ড মানবেন্দ্রনাথ 1934। সংবিধান সভার ফর্মাল ডিমান্ডকে কংগ্রেস 1935 নিজের অফিসিয়াল ডিমান্ড বানিয়েছিল। এই হচ্ছে আমাদের কনস্টিটিউশনের সংবিধান সভার প্রথম ধাপ। প্রথম ধাপে আরো কিছু আছে, ক্রিপস মিশন আসবে এখনো। এই সমস্ত আসার পর তারপর সংবিধান সভা গঠন হবে একজনের পরামর্শ অনুযায়ী। সেখানে অনেক লোক থাকবে। এখানে ব্যাপারটা কি হয়েছে, সংবিধান সভার ফর্মাল ডিমান্ড আরেকবার হোক। মানবেন্দ্রনাথ রায় 1934। সংবিধান সভার ফর্মাল ডিমান্ড এম.এন. রয় 1934। সংবিধান সভার ফর্মাল ডিমান্ডকে অফিসিয়াল করেছিল কততে? 1935 আগস্ট অফার 8ই আগস্ট 1940 সালে পেশ করা হয়। পেশ করেছিলেন ভারতের ভাইসরয় লিন লিথগো। তখন ভারতে ভাইসরয় ব্যবস্থা ছিল। ভারতের ভাইসরয় ছিলেন কে? লিন লিথগো। 1940 8ই আগস্ট প্রস্তাব পেশ করা হয়। এখানে ভাইসরয় কি কি প্রস্তাব দিয়েছিলেন? সেখানে রেকমেন্ডেশন বা প্রস্তাব দেওয়া হয়েছিল যে 1 নম্বর প্রস্তাব ছিল ভারতের সংবিধান ভারতীয়রা তৈরি করবে। দ্বিতীয় প্রস্তাব ছিল যুদ্ধের অ্যাডভাইজার কমিটি গঠন হবে। 3 নম্বর প্রস্তাব ছিল কি না, এইখানে গভর্নর জেনারেলের কার্যক্রমে অধিক পরিমাণে ভারতীয়দেরকে নিযুক্ত করা হবে। তখনও চেষ্টা ছিল ভারত যাতে স্বাধীন না হয়। এটা একটু দেখা যাক। আগস্ট অফার 1940 সাল 8ই আগস্ট।
ভাইসরয় লিন লিথগো। গভর্নর জেনারেলের কার্যক্রমে অধিক অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগ করা হবে। আগস্ট অফার 8ই আগস্ট 1940 সালে পেশ করা হয়। সিফারিশ কে করেছিল? ভাইসরয় লিন লিথগো। সিফারিশে কি কি ছিল না? ভারতের সংবিধান ভারতীয় দ্বারা তৈরি করা হবে, যুদ্ধের অ্যাডভাইজার কমিটি গঠন করা হবে, আর কি গভর্নর জেনারেলের কার্যক্রমে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগ করা হবে। লাস্টে কি হলো? আগস্ট অফার প্রত্যাখ্যান করা হয়। এখানে বলা হচ্ছে গভর্নর জেনারেলের কার্যক্রমে অধিক সংখ্যক ভারতীয় নিয়োগ করা হবে। আর বলছে যুদ্ধের অ্যাডভাইজার কমিটি গঠন করা হবে। আরে যুদ্ধের অ্যাডভাইজার কমিটি কেন? আমাদের যুদ্ধ করার কোনো মোটিভই আমাদের নেই। আরে যদিও থাকে, এর সঙ্গে যুক্ত হয়ে একবার তো ফেসেই ছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা কেন ফাঁসতে হবে? বেকার তো শুধু তার জন্য কি হলো? আগস্ট অফারকে প্রত্যাখ্যান করে দেওয়া হলো, মানে খারিজ, বরখাস্ত, আউট।